সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সবুজ রানা, বিবিএ থার্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, নবীনগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো যে আমি তোমাদের গত অ্যাসাইনমেন্ট নিয়ে হিসাব বিজ্ঞান আলোচনা করেছি। তোমাদের পঞ্চম সপ্তাহে অ্যাসাইনমেন্ট আলোচনা করেছি। এখন তোমাদের ষষ্ঠ সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 3 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার ফেসবুক পেজে অবশ্যই তোমরা দেখেছো অ্যাসাইনমেন্টটা কিভাবে সমাধান করেছি। আমি আবারও তোমাদের সামনে অ্যাসাইনমেন্ট 3 নিয়ে হিসাব বিজ্ঞান সমাধানটা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের কাগজটা তোমাদের সামনে নিয়ে বসো এবং আমার সাথে সাথে খেয়াল করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, তোমাদের অধ্যায় ভিত্তি দেওয়া আছে। প্রথমত সপ্তম অধ্যায় থেকে খতিয়ান থেকে একটি প্রশ্ন দিয়েছে করণ, এবং অষ্টম অধ্যায় থেকে নবোধন বই থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে তাহলে আমরা অ্যাসাইনমেন্টটা পড়ি। করণে কি বলা হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, নিম্নলিখিত লেনদেনগুলো হতে সংশ্লিষ্ট খতিয়ানগুলো চলমান জের সহ প্রস্তুত করো। তো চলমান জের সহ খতিয়ানগুলো চলমান জের সহকে প্রস্তুত করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে এখানে বলা আছে শ্রাবণী ট্রেডার্স 2020 সালের 1 জুন নগদে 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে। তারপরে 5 তারিখে জুন মাসে 5 তারিখে পণ্য বিক্রি করে ধারে 1,30,000 টাকা, এবং জুনে 10 তারিখ দেনাদার হতে আদায় 1 লক্ষ টাকা, এবং জুনে 20 তারিখ অতিরিক্ত মূলধন আদায় হলো 20,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই সবগুলো লেনদেন আমরা কি করব? খতিয়ান করব। তো আসলে আমরা ধাপে ধাপে করি। প্রথমত কয়টা লেনদেনের খতিয়ান হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমার সাথে সাথে আমি মুখে মুখে বলবো, এতগুলো অ্যাসাইনমেন্টে তো এতগুলো লেখা যায় না, তাই এই জন্য আমি মুখে মুখে জাবাদাগুলো বলবো, আর জাবাদের থেকে আমরা খতিয়ান প্রস্তুত করে নেব। তো সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখো, প্রথমত বলা হয়েছে শ্রাবণী ট্রেডার্স 2020 সালে 1 জুন নগদে 50,000 টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে। তো ব্যবসায় যে বিনিয়োগ করে আরম্ভ করে নগদ টাকা আমার আসছে। তো আমরা জানি নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে নগদের সম্পর্কে পাইছি এবং মূলধনের পাইছি। তো নগদ একটা খতিয়ান হবে, মূলধন একটা খতিয়ান হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে খেয়াল করে দেখো, জুনের 5 তারিখ পণ্য বিক্রয় ধারে, কিন্তু ধারে বিক্রি করলে এখানে কিন্তু নগদের সম্পর্ক হয়েছে না, একটা দেনাদার হিসাব ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট। তো দেনাদার একটা গড় হবে, বিক্রি হিসাবে একটা গড় হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা লেনদেনটা বুঝতে পেরেছো। তাহলে জুনের 10 তারিখ দেনাদার হতে আদায় 1 লক্ষ টাকা। তুমি কার কাছ থেকে আদায় করছো? যে তোমার কাছ থেকে পাই, তো তার কাছ থেকে কিছু আদায় করছো। আদায় করে তোমার কাছ থেকে নগদ টাকা আসছে। তো নগদ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো নগদ একটা পাইছি, দেনাদার আমরা একটা পাইছি। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে বলেছে জুনের 20 তারিখ অতিরিক্ত মূলধন আনয়ন হলো। তো মূলধন আনয়ন হলো, অতিরিক্ত নগদ টাকা আসছে, নগদ হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দাও, নগদ একটা পাইছি, বিক্রয় পাইছি, দেনাদার পাইছি, মূলধনে পাইছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো হোয়াইট বোর্ডে আমি কি লিখছি। কোন প্রশ্ন উত্তর শ্রাবণী ট্রেডার্স খতিয়ান চলমান জের সহ, তোমাদেরকে বলেছে চলমান জের সহ নির্ণয় করার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, তো নগদ হিসাব আমরা গড় করতেছি। তো প্রথমত 2020 সালের জুনে 1 তারিখ পেয়েছিলাম আমরা কি কার কাছ থেকে? শ্রাবণী ট্রেডার্স 2020 সালের 1 জুন থেকে নগদে 50,000 টাকা মূলধন বিনিয়োগ করছে। তাহলে ব্যবসা বিনিয়োগ করবে। তাহলে দেখি নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ডেবিট। আর নগদ টাকা কোনটা? নগদ হিসাব আমরা কি ডেবিট। তো নগদের হিসাব করতে তাই আমরা নগদ লিখব না, তার বিপরীতে লিখে দেব মূলধন হিসাব 50,000 টাকা, ডেবিট দিকে নগদ হিসাব ডেবিট, আর এদিকে উদ্বৃত্ত করবে ডেবিট দিকে 50,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে বলা হয়েছে জুনের 10 তারিখে বলা হয়েছে দেনা হতে আদায়। তো দেনা হতে 1 লক্ষ টাকা আদায় করে নগদ টাকা আসছে। তো নগদের গড় হবে, দেনাদার বিপরীত নাম হবে নগদ, দেনাদার হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, আর ডেবিটে টাকা কি হবে? যোগ হবে। তো 1,50,000 টাকা, এখানে 50,000, এখানে 1 লক্ষ টাকা, তাহলে 1,50,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে খেয়াল করে দাও, বলছে জুনের 20 তারিখে কথা বলছে অতিরিক্ত মূলধন আনয়ন হলো 20,000 টাকা। তো অতিরিক্ত মূলধন নগদ টাকা আসছে। তো নগদে আমরা বিপরীতে দিলাম অতিরিক্ত মূলধন হিসাব 20,000 টাকা, 1,50,000 আর 20 যোগ করলে 1,70,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা নগদ হিসাবে খতিয়ানটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে খেয়াল করো, আমরা নগদের খতিয়ান করলাম, এখন মূলধনের খতিয়ান করব। তো আমরা দেখো নগদ মূলধনের বেশি কয়টা সম্পর্কে লেনদেন বেশি? দুইটা সম্পর্ক বেশি। প্রথমত পাইছি 1 তারিখে বলছে 50,000 টাকা। তো নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব, নগদ মূলধন আমরা কোন সাইড আছে? ক্রেডিট হিসাব। বিপরীত নামে মূলধন হিসাবে বিপরীত নামে হবে নগদ হিসাব, টাকা ক্রেডিট হিসাবে 50,000 টাকা, উদ্বৃত্ত করে 50,000 টাকা। তারপরে সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো 20 তারিখে অতিরিক্ত মূলধন আনয়ন হলো 20,000 টাকা। তো অতিরিক্ত মূলধন আনয়ন 20,000 টাকা, সেম তো নগদ টাকা আসছে। তো বিপরীত মূলধন বিপরীত নামে কি হবে? নগদ হিসাব 20,000 টাকা, ডেবিট আমরা যোগ করছি, ক্রেডিট যোগ করব, আর ডেবিট ক্রেডিট মাইনাস করব। তাহলে ক্রেডিট আছে 20,000 টাকা, এখানে ক্রেডিট আছে 50,000 টাকা। তো যোগ করে আমরা কত হচ্ছে? 70,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মূলধন হিসাব সম্পর্কে বুঝতে পেরেছো।
সুপ্রিয় শিক্ষার্থীরা তারপরে খেয়াল করো, আমরা তো 1 তারিখ করলাম, তারপরে তোমরা 5 তারিখে খেয়াল করে দেখো, জুনের 5 তারিখ বলছে পণ্য বিক্রি করছে ধারে 1 লক্ষ 30,000। তো ধারে বিক্রি করলে কি সৃষ্টি হয়? দেনাদার সৃষ্টি হয়। তাহলে আমরা দেনাদার হিসাব ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট। আমরা বিক্রি ক্ষতি বের করলাম, তো বিক্রি হিসাবে বের করলাম, যেহেতু বিক্রি হিসাবে কি কোনছে এবং ক্রেডিট আছে, আর বিপরীত কি হয়? দেনাদার হিসাব 1,30,000 টাকা, 1,30,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী আসলে তোমরা বিক্রি সম্পর্কে ওদের বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা তারপরে তোমরা খেয়াল করে দেখো, দেনাদার হিসাবটা প্রতিদিন রয়ে গেছে। তো দেনাদার হিসাব সম্পর্কে বলা হয়েছে জুনের 5 তারিখ পণ্য দ্বারা বিক্রি করতে দেনাদার হিসাব দিয়ে বিক্রি হিসাব ক্রেডিট। তো দেনাদার হিসাবের নামে লিখলাম, বিপরীত নামে কি হয়? বিক্রি হিসাব। 5 তারিখে বিক্রি 1,30,000 টাকা ডেবিট দিকে আর 1,30,000 টাকা ডেবিট দিকে। তারপরে বলা হয়েছে 10 তারিখে বলা হয়েছে দেনাদার মধ্যে আদায় করতে। তুমি দেনাদারের কাছ থেকে আদায় করছো, তো 9 টাকা আসছে, 9 টাকা হিসাব দিয়ে দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার কোন সাইডে কেটেছে? বিপরীত নামে দেনাদার হিসাব লিখলাম 1 লক্ষ টাকা কেটেছে, তো ডেবিটে কেটে বলছিলাম কি মাইনাস হয়। তো 1 লক্ষ থেকে 1,30,000 টাকা 1 লক্ষ মাইনাস করে কি থাকে? 30,000 টাকা। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সম্পূর্ণ প্রতিটা বুঝতে পেরেছো। তারপর খনন আমরা সমাধান করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা তারপরে তোমরা খনন প্রশ্নে বলেছে লিখিত লেনদেনগুলো দ্বারা জেডি এন্টারপ্রাইজের 2 বার নগদ বই প্রস্তুত করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা 2 বার নগদ বই সম্পর্কে আসলে জানা আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 2020 সালে জুলাই 1 হাতে নগদ 80,000 টাকা ও ব্যাংক উদ্বৃত্ত আছে 1 লক্ষ টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী তার কি সে ব্যবসা শুরু করার আগে তার হাতে নগদ ছিল 80,000 টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত ছিল 1 লক্ষ টাকা। তো সেইটার নাম কি দিয়ে? জুলাই 2020 সাল জুলাই 1 ব্যালেন্স বিক্রি নামে হবে, কারণ উদ্বৃত্ত যে তাহলে 80,000 টাকা নগদের করে ব্যাংকে করে বলছে 1 লক্ষ টাকা। তারপরে খেয়াল করে লেনদেনটা কি বলছে? জুলাই 2 তারিখে নগদের পণ্য ক্রয় করে 20,000 টাকা। তো নগদের পণ্য ক্রয় করলে দেখো নগদ টাকা আসছে না, চলে গেছে? অবশ্যই চলে গেছে। নগদ হিসাব কি হয়েছে? ক্রেডিট হচ্ছে, কারণ কি তুমি এটা কোনো পণ্য কিনতে তোমার কাছে নগদ টাকা চলে গেছে, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। অর্থাৎ কোন সাইড থেকে ক্রেডিট পাস করব? আমরা যেহেতু 2 নগদান বই পড়ছি, সবগুলো নগদান সম্পর্কে আসবে। তো 2020 জুলাই 2 ক্রয় হিসাব নামে নগদ বই করে 20,000 টাকা। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে বলছে জুলাই 4 তারিখ চেকের মাধ্যমে পণ্য বিক্রি। কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে পণ্য বিক্রি হচ্ছে। তো যদি চেকের মাধ্যমে পণ্য বিক্রি হতো, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট। তো ব্যাংক কোন সাইড আছে? ডেবিট সাইড আছে। তো কি নামে লিখবো আমি? বিক্রি হিসাব। তো খেয়াল করো, বিক্রি হিসাব ব্যাংকের করে লিখলাম 60,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী আসলে তোমরা লেনদেনটা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে জুলাই 10 তারিখ ব্যাংক হতে উত্তোলন। এই যে ব্যাংক হতে উত্তোলন, এটা কিন্তু তোমরা অবশ্যই তোমরা বোঝার কথা, এটা কিন্তু কোয়ান্টাইটি। তো ব্যাংক উত্তোলন, তো ব্যাংক হিসাব ব্যাংক থেকে উত্তোলন করলে আলাদা হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট। তো সুপ্রিয় শিক্ষার্থী এটা কোয়ান্টাইটি ডেবিট পাশে বসবে এবং ক্রেডিট পাশে বসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, আমি লিখলাম নগদের করে ব্যাংক হিসাব লিখলাম, এটা উল্টা লিখছি বিপরীত নামে, টাকা লিখছি নগদের করে। তারপরে তোমরা দাও 10 তারিখ, তারপরে এই সেম একই কাজ, নগদ হিসাব হবে, টাকাটা হবে কিসের করে? ব্যাংকের করে। তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা কন্টেন্টটা বুঝতে পারবে। কন্টেন্টটি বলতে বিপরীত দেখলে বুঝে, তোমার বিপরীত এখান থেকে ডেবিট থেকে একটা ক্রেডিট স্থানান্তর করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী তারপরে খেয়াল করে দেখো, জুলাই 15 তারিখ চেক দ্বারা আসবাবপত্র ক্রয় করছে। তুমি চেকের মাধ্যমে আসবাবপত্র যদি ক্রয় করেছো, তো অবশ্যই তুমি আসবাবপত্রের সম্পদ, আসবাবপত্রের সব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কাজ কিসের মাধ্যমে প্রদান করছো? তুমি চেকের মাধ্যমে। তো খেয়াল করো 15 তারিখ আসবাবপত্র হিসাব কিসের করে দেখো? ব্যাংকের করে। তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা আসলে লেনদেনটা বুঝতে পেরেছো। তারপরে খেয়াল করে দেখো, তো জুলাই 20 তারিখ ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় করছো। তো প্রাপ্য বিল আদায় করে তুমি কি নগদ টাকা আসছে তোমার। তো খেয়াল করো কিসের মাধ্যমে আদায় করছো? তাও আবার কি? ব্যাংক কর্তৃক প্রাপ্য, ব্যাংকের মাধ্যমে। তো ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। তো ব্যাংক হিসাব দাও, টাকা লাগবে ব্যাংকের করে, প্রাপ্য বিল হিসাব নামে রাখলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী লেনদেনটা তোমরা আসলে বুঝতে পেরেছো। তারপরে বলা হয়েছে জুলাই 25 তারিখ চেকের মাধ্যমে, সুপ্রিয় শিক্ষার্থী দেখেন 20 তারিখ হবে, জুলাই 25 তারিখ বলা হয়েছে চেকের মাধ্যমে দেনা পরিশোধ। চেকের মাধ্যমে যদি দেনা পরিশোধ করে, তো অবশ্যই তোমার কাছে এটা কি চলে গেছে? কার মাধ্যমে করেছে? ব্যাংকের মাধ্যমে। তো ব্যাংক কি? ক্রেডিট হয়ে গেছে। তো খেয়াল করো পাওনাদার হিসাব ডেবিট আর সেকেন্ড ব্যাংক হিসাব ক্রেডিট। তো সুপ্রিয় শিক্ষার্থী তারপরে তোমরা খেয়াল করো, দেখবে ডেবিট সাইড ক্রেডিট সাইড টানতে দেখবে কোন সাইডটা বড় হয়। তো খেয়াল করে দাও, আমরা ডেবিট সাইড টানতে দেখলাম এখানে 1,05,000 টাকা, তারপর সম্পূর্ণ হচ্ছে 2,10,000 টাকা। এদিকে দেখি আমার টাকাটা ফিগারটা কি কম হয়েছে, এখানে নগদে 20,000 টাকা, এখানে 25,000 টাকা, 40,000, 20,000 টাকা। তো মিলে হইতেছে না। তাহলে আমরা কি করতে? ডেবিট সাইডে বড় করে দেখলাম 1,05,000 টাকা, 2,10,000 টাকা। তোমরা এইগুলো যোগ করার পর এই ডেবিট আর ক্রেডিটের পার্থক্য যত আসে সেটা ব্যালেন্স বিডি নামে এখানে লিখবা, আর ব্যালেন্স বিডিটা ব্যালেন্স সিডি তোমরা পক্ষান্তরে ব্যালেন্স বিডি নিয়ে আসবা। তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা খনন প্রশ্ন উত্তর সম্পূর্ণ বুঝতে পেরেছো। আশা করি তোমরা সুস্থ সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে
হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট 3 নিয়ে পর্যালোচনা করার জন্য তোমাদের সামনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।